যখন আমি শহরে এলাম তখন খালার বাড়িতে থাকতে শুরু করলাম। আমার খালাতো বোন যে আমার চেয়ে বয়সে ছোট, তার সঙ্গে একই ঘরে থাকতাম। প্রতিদিন কাজ শেষে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়তাম আর সে আমার পাশে ঘুমাতো। এক রাতে একটু দেরি করে বাড়ি ফিরলাম। বাড়িতে ঢুকে সরাসরি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিলাম। কিছুক্ষণ পর সে এসে আমার পাশে বসে নিঃশব্দ মাথায় হাত বুলাতে শুরু করলো। তারপর ধীরে ধীরে পায়ের কাছে বসে শান্তভাবে পা ম্যাসাজ করতে লাগলো। সে বলল, যতক্ষণ না তুমি পুরোপুরি আরাম পাচ্ছ আমি তোমার পাশে আছি। এই বলে সে আমার পা ম্যাসাজ করতে থাকলো। সেদিন সকালে কবিতা আর আমি দুজনে বাড়িতে ছিলাম। বাড়িতে হেসে আমার দিকে এদিকে এসে বলল, ভাইয়া, যদি তুমি কিছু প্রয়োজন হয় তবে নির্দ্বিধায় বলতে পারো। সে আমার সামনে দাঁড়ালো এবং আন্তরিকতাভাবে হাত বাড়িয়ে দিল। তার আচরণে আমি কিছুটা অবাক হলাম, যেন তার মধ্যে নতুন এক ধরনের আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। এরপর সে আমার হাত ধরে আলতো করে তার কাঁধের উপর নিয়ে বলল, যা ইচ্ছা করো করো, তবে আমাকে কিছু সাহায্য করতে হবে। কবিতা দেখতে অনেক সুন্দর ছিল। তার চলাফেরা ও আচরণ আমাকে মুগ্ধ করত। তার গায়ের রং ছিল ফর্সা। শহরে থাকার কারণে সে সবসময় ছোট পোশাক পরত, যা তাকে অসাধারণ দেখাতো। তবে সে আমার সাথে এমন কিছু আচরণ করবে আমি তা ভাবতে পারিনি। তো বন্ধুরা, আজকের গল্পটি বেশ স্পেশাল হতে চলছে। আশা করি তোমাদের ভালো লাগবে। কেউ মিস করো না। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার নাম কুনাল। যে ঘরে থেকেছিলাম প্রথমে ভেবেছিলাম কবিতা আমার চেয়ে বেশ ছোট, কিন্তু পরে বুঝলাম তেমন নয়। আমি কাজের জন্য শহরে এসেছিলাম এবং খালুর বাড়িতে উঠেছিলাম, কারণ মা চেয়েছিলেন আমি যেন অন্য কোথাও না থাকি। মা বলেছিলেন, শহরে তো তোর খালুর বাড়ি আছে, সেখানেই থাকা ভালো। শহরে এসে আমি একটা ভালো বেতনের চাকরি পেয়েছিলাম। খালুর বাড়ি ছোট হলেও বেশ আরামদায়ক ছিল। বাড়িতে একটি ছোট্ট রান্নাঘর, একটি বেডরুম এবং একটি ছোট হল রুম ছিল। বাড়িতে খালু আর খালা আর তাদের মেয়ে কবিতা থাকতো। খালু গ্রামের সবার কাছে বলতেন শহরে তার বড় বাড়ি আছে। কবিতা তার এখনও 18 বছর বয়সে পা দিয়েছে। কবিতাকে তো আমি শেষবার যখন দেখেছিলাম তখন সে মাত্র 9 বছরের ছিল। এবার তাকে দেখে মনে হলো সে অনেক বড় হয়েছে এবং আরও সুন্দর হয়ে উঠেছে। খালু আমাকে দেখে বেশ খুশি হয়েছিলেন, কারণ মা আগে থেকে জানিয়ে রেখেছিলেন আমি কিছুদিন শহরে তাদের বাড়িতে থাকবো। যদিও আমার জন্য ভালো বেতনের চাকরি ছিল, মা সবসময় বলতেন অন্য ছেলেদের সাথে থাকতে আমি হয়তো খারাপ হয়ে যেত। তাই মায়ের ইচ্ছাতেই খালুর বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। খালুর বাড়িতে কবিতার জন্য একটি ছোট্ট ঘর ছিল, সে সেখানে থাকতো। আর খালু খালা নিজেদের হল রুমে ঘুমাতেন। আমি খালুকে বলেছিলাম মাঝে মাঝে কাজ করতে দেরি হয়, তাই আলাদা ঘরের প্রয়োজন। খালু বললেন আমি যেন কবিতার ঘরেই থাকি। কবিতা তখন কিছুদিনের জন্য হলে চলে গেল আর আমি ঘরে রাখলাম। কয়েকদিন পর কবিতা বলল হলে তার ঠিকমতো ঘুম আসছে না, তাই সে আবার ঘরে ফিরে এলো। এরপর আমরা একসাথে ঘুমাতাম। কবিতা দেখতে সুন্দর এবং তার বয়সও বাড়ছে। সেই রাতগুলোতেও কখনো ঘুমের মধ্যে ভুল করে আমার হাত তার দিকে চলে যেত, কিন্তু আমি দ্রুত নিজের হাত সরিয়ে নিতাম। এক রাতে অনুভব করলাম সে যেন আমার পাশে আরও কাছে শুয়ে আছে। আমি ভেবেছিলাম হয়তো কাকতালীয় ঘটনা, তবে পরের রাতগুলোতে এমন অনুভূতি হচ্ছিল। খালুর বাড়িতে থাকতে থাকতে 20 দিন পার হয়ে গেছে, আর এই সময় কবিতা আমার খুব কাছের মানুষ হয়ে উঠেছে। মাঝে মাঝে আমরা অনেক রাত জেগে গল্প করতাম। কবিতা আমার বিষয় জানার জন্য বেশ আগ্রহী ছিল, যা আমাকে বারবার ভাবাতো। খালা আমাদের কথা বললেও দেখলেও কিছু বলতেন না, কারণ তিনি আমাকে বিশ্বাস করতেন। এক রাতে আমি দেখলাম কবিতা আর তার ফোনে কিছু দেখছে। কৌতূহলবশত তার ফোন উগলিয়ে দেখলাম সে কিছু সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে দিল। আমি মজা করে ফোনটি দিতে বললাম, কিন্তু সে না দেওয়ার জন্য অনুরোধ করলো। কিছুক্ষণ পরে দেখি সে ঘুমিয়ে আছে। তারপর ফোনটি তার মাথার পাশে ছিল। আস্তে করে ফোনটি হাতে নেওয়ার চেষ্টা করলাম, তখন সে পাশে ফিরল। সে আমার হাতে তার গায়ে পড়লো। আমি মৃদু হাসি দেখে বুঝতে পারলাম সে ঘুমায়নি। কিছুক্ষণ পর আমি চুপচাপ ঘুমিয়ে পড়লাম। এর কিছুদিন পর কেটে গেল। এভাবে আমার মাসের বেতনও হেসে গেল। খালুর বাড়িতে নিজের বাড়ির মতো মনে করে কবিতার জন্য একটি নতুন পোশাক, খালুর জন্য ফর্মাল পোশাক আর খালার জন্য সুন্দর একটি শাড়ি কিনে বাড়ি ফিরলাম। খালা খুব খুশি হলেন আর কবিতা আগের চেয়ে অনেক খোলামেলা কথা বলতে শুরু করলো। এক রাতে পানি খেতে উঠে দেখলাম কবিতা পাশে নেই। ঘরের দরজাটা তো খোলা। বাইরে গিয়ে দেখি তখন রাত 2টা।
কবিতা হলের পর্দা সরিয়ে কিছু দেখার চেষ্টা করছে। কৌতূহল বসে তার পিছনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলাম কি দেখছি। তার পাশে গিয়ে দেখলাম সামনের দৃশ্য দেখে আমি আলতো করে পাশ ফিরিয়ে ঘরে এলাম। আমি বললাম, কবিতা এটা ঠিক নয়, রাতের এই সময় এমনটা মোটেই ঠিক নয়। কবিতা আমার কথায় লজ্জা পেল এবং দ্রুত ক্ষমা চেয়ে বলল, ভাইয়া দয়া করে এই ব্যাপারটি নিয়ে কাউকে বলো না, আমি আর কখনো এমন করব না। আমি কিছু বুঝতে পারছিলাম না, আসলে কবিতার ভুলটা হয়তো খুব বেশি ছিল না। খালু খালার মেয়েটা বড় হয়ে গেছে, তাদের এখন কিছুটা ব্যক্তিগত জায়গার প্রয়োজন। পরের দিন আমি খালুকে বললাম, খালু এখন সময় এসেছে একটা বড় বাড়ি কেনার কথা বাবা। কবিতা বড় হচ্ছে, ওর জন্য আলাদা ঘর দরকার, বড় বাড়ি হলে সবার জন্য ভালো হবে। খালু হেসে বলল, তিনজন মানুষের জন্য বড় বাড়ির দরকার নেই, তুমি এসে চতুর্থ হয়েছো, কিন্তু আমাদের এখনও কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে বড় বাড়ির প্রয়োজন কেন? খালুর এই কথা শুনে আমার মুখটা কিছুটা মলিন হয়ে গেল। ঠিক তখনই আমার ফোন বাজলো। ফোনে মা ছিলেন। মা বললেন, তোমাকে একটি মেয়ের ছবি পাঠিয়েছি, দেখে বলো কেমন লাগছে। আমি মাকে জানালাম, মেয়েটি দেখতে বেশ সুন্দরী লাগছে। এতে মা খুশি হয়ে জানালেন 20 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করবেন। 20 দিন পর আমার বিয়ে হয়ে গেল। কিছুদিনের ছুটি কাটিয়ে আমি আবার কাজের জন্য শহরে ফিরছিলাম। তখন মা বললেন, তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাও। এরপর আমি স্ত্রী স্থানীয়কে নিয়ে শহরে এলাম। প্রথমে আমার খালোয়ার বাড়িতে উঠলাম। কবিতা তখন তার ঘরে মা বাবার সঙ্গে হলরুমে ঘুমাতো, আর আমাদের ঘরটি আমাকে আর তানিয়ার জন্য ছেড়ে দিল। তানিয়াকে নিয়ে শহরে আসার 3 দিন পর হচ্ছিল। এরপর হঠাৎ এক রাতে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটলো। আমি দেখলাম তানিয়ার পাশে ঘুমাচ্ছিলাম। হঠাৎ দেখি এ উকি দিচ্ছে। আমি তাকে দ্রুত উঠে বসলাম। আমাকে দেখে সে চুপচাপ সরে গেল। তখন আমি ভাবতে লাগলাম, যদি তানিয়া এই শহরের পরিবেশে মানিয়ে নিতে পারে, তাহলে আগামী মাসেই আমরা আলাদা থাকার জন্য একটু ঘর খুঁজে দেব। কারণ শহরে আসার পর থেকেই আমার খালাতো বোন আমাকে বিশেষ নজরে রাখছিল। জানি না কেন, কিন্তু 5 দিনের মধ্যেই তানিয়া শহরটিকে অপছন্দ করতে শুরু করলো। সে বলল, আমি এখানে বেশি দিন থাকতে পারবো না, গ্রামে থাকার অভ্যাস আছে আমার, এখানে পানি আর বাতাস কিছুই ভালো লাগছে না। হঠাৎ করেই আমি তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করলো, তাই আমি তাকে গ্রামে পাঠিয়ে দিলাম। এরপর আমি খালুর বাড়িতে একাই থাকতে শুরু করলাম। তানিয়ার প্রতি যতটা ভালোবাসার কথা ছিল, ততটা যেন অনুভব করছিলাম না। বিয়ের সময় তাকে দেখছিলাম আকর্ষণীয়, কিন্তু পরে মেকআপ ছাড়া তাকে কিছুটা আলাদা লাগতো। তবে সে ভালো মনের এবং নির্ভরযোগ্য, তাই ওর সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিলাম। তানিয়া গ্রামে চলে যাওয়ার পর 3 দিনের ছুটি নিয়ে বিশ্রাম নিলাম। সকালে খালু আজ বেরিয়ে গেলেন, আর খালাও প্রতিদিনের মতো অফিসে চলে গেলেন। সেদিন সকালে কবিতা আর আমি দুজনে বাড়িতে ছিলাম। নাস্তা করার পর আমি আমার ল্যাপটপটা নিতে ঘরের দিকে যাচ্ছিলাম। খোলা দরজার ফাঁক দিয়ে দেখলাম কবিতা নিজের পোশাক পরিধান করছে। তার উজ্জ্বল গায়ের রং দেখে কিছুক্ষণের জন্য আমার দৃষ্টি আটকে গেল। ভাবলাম, কোথায় আমার শ্যামলা তানিয়া আর কোথায় এই কবিতা? এতদিন কবিতা আমার আশেপাশেই ছিল, কিন্তু তাকে এইভাবে দেখিনি। কিছুক্ষণ পর আমি যখন ঘর থেকে বের হলাম, তখনও তাকে দেখছিলাম, আর মনে হচ্ছিল সে সত্যি খুব অসাধারণ সুন্দর। সে রাতে কবিতা আমার ঘরে এসে বলল, ভাবি তো গ্রামে চলে গেছেন, এখন আমি আবার আপনার ঘরে শান্তিতে ঘুমাতে পারবো। সে আর হল করে ঘুমাতে চায়নি, তাই তাকে আগের মতো আমার ঘরে শোয়ার অনুমতি দিলাম। সেই রাতে ঘরে অন্ধকার কিছু ছিল। কিছুক্ষণ পর আমি শুনলাম কারো পায়ের শব্দ। ঘরের আলো জ্বালিয়ে দেখি কবিতা আলমারির কাছে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে দেখলাম কোনো কথা না বলে সে শার্ট খুলে রাখলাম। তারপর আলো নিভে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবার একবার আলো জ্বালালাম। তখন দেখলাম কবিতা ছোট্ট পোশাকে দাঁড়িয়ে আছে। তাকে এভাবে দেখে আমি একটু লজ্জা পেলাম। তারপর আবার আলো বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমার আরও একটু ছুটি ছিল, কারণ পুরো 3 দিনের ছুটি ছিল আমার। তখন এক বন্ধু প্রস্তাব দিল, চলো আজ কোথাও ঘুরতে যাই। দুপুরে বেরোলাম। তখনই একটা দামি ক্যাফেতে কবিতাকে বসতে থাকতে দেখলাম। তার বন্ধুরা বেশ অভিযানে ছিল, আর কবিতাও অন্যরকম পোশাকে পড়ছিল। আমি গিয়ে কবিতার সাথে দেখা করলাম এবং জিজ্ঞেস করলাম, এটা কি হচ্ছে কবিতা? আমাকে এক পাশে নিয়ে বলল, কুণাল, আজ রাতে আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব, তুমি এখন এখান থেকে চলে যাও, আর হ্যাঁ, আমি না বলা পর্যন্ত চুপ থাকো। এরপর রাতে খালু খালা ঘুমিয়ে যাওয়ার পর কবিতার কাছে গেলাম এবং জিজ্ঞেস করলাম, এবার বলো কবিতা। কবিতা বলল, এটা হলো উচ্চমানের জীবনের কিছু অংশ, কেন আমি কি এভাবে একা থাকতে পারি না?
কবিতা 18 বছরের একটি মেয়ে হলেও তার কথাবার্তা ও আচরণে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করলাম। কথা বলতে বলতে কবিতা আমার আরও কাছে চলে আসে। আমার বিয়ের পর থেকে আমি অনুভব করছি যে একজন নারীর সান্নিধ্য কতটা বিশেষ। আর কবিতাকে কাছে পেয়ে আমি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়লাম, তবে নিজেকে সামলে নিয়ে আমি তাকে কিছুটা দূরে সরিয়ে রাখলাম। সেদিন রাতে আমি তাকে দূরে রেখে শুয়ে পড়লাম এবং সকালে ওঠার পর থেকেই ঘর থেকে বেরিয়ে গেলাম। আমি বসার সাথে সাথে সকালে নাস্তা করেছিলাম, তখন দেখি কবিতা একটু অস্বাভাবিকভাবে হাঁটছে। বুঝতে পারছিলাম না কেন সে এমনভাবে হাঁটছে, মনে হলো তার পায়ে কিছু হয়েছে। খালা যখন কবিতাকে এভাবে হাঁটতে দেখলেন, তিনি জিজ্ঞেস করলেন, কবিতা তুমি এমনভাবে হাঁটছো কেন, পায়ে কিছু হয়েছে নাকি? কবিতা সরাসরি আমাদেরকে তাকিয়ে বলেন, কুরআন দালাই ভালো জানে আমার পায়ে কী হয়েছে। তার এমন ইঙ্গিত কথায় কথায় আমাকে কিছুটা বিব্রত বোধ করলাম, কারণ আমি নিজেই জানি না সে এভাবে বলল কেন। এরপর খালাকে বুঝিয়ে বললাম যে রাতে শুতে গিয়ে হয়তো কবিতার পা বিছানার কোণায় লেগে গিয়েছিল, কিন্তু সকাল থেকে কবিতা আমাকে এক অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। খালা কাজে বেরোলে আমি তাকে জিজ্ঞেস করব বলে ঠিক করলাম। তখন কবিতা বলল, আজ শুধু মায়ের সামনে হাঁটছিলাম, কাল বাবার সামনে এভাবে হাঁটবো। আমি আরও অনেক কিছু করতে পারি যদি তুমি আমাকে ইচ্ছে মতো কিছু না দাও। আমি বললাম, যখন তোমার আসলে এমন কিছু প্রয়োজন নেই তখন কিভাবে তোমায় দিতে পারি? কবিতা আমার দিকে এগিয়ে হেসে এসে বলল, যা প্রয়োজন চা চালিয়ে দিতে পারো। সে আমার সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। তার এমন আচরণে আমি অবাক হয়ে গেলাম। এরপর সে আমার হাত ধরে তার কাঁধের কাছে নিয়ে গেল এবং বলল, তোমার যা ইচ্ছে করতে পারো, তবে আমাকে কিছু সাহায্য করতে হবে। হঠাৎ মনে পড়লো হয়তো গত রাতে কবিতা আমার কাছ থেকে কিছু আর্থিক সাহায্য চেয়েছিল, কিন্তু আমি তখন কিছুই বলিনি। এখন তার কথায় মনে হলো সে আসলে কিছু সহযোগিতা চাচ্ছে। আমি শান্তভাবে বললাম, এভাবে চাওয়াটা ঠিক নয়, কিন্তু সে আমার কথা শুনতে আগ্রহী বলে মনে হলো না। পুনরায় আমার দিকে হাত বাড়ালো কবিতা। সে বলল, এখন আমাদের মাঝে আর কেউ নেই, তুমি যা চাও নিতে পারো। তখনই দরজায় খালা এসে হাজির। খালা বললেন, কবিতা এসব কী করছো? কবিতা বলল, আমি কিছু ভুল করছি, আমি ভালোভাবে বাঁচতে চাই, তাই যা প্রয়োজন সেটাই করছি। আপনি কি আমার ম্যানেজারের সাথে এমন কিছু করেন না যাতে টাকা নেন না? আমি সবই দেখছি। আমিও চাই এই বাড়িতে নিজের উপার্জনের পথ খুঁজতে, এতে ভুল কি? খালার কবিতার কথা চিৎকার করে বল, তুমি একদম বোকা, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকুও জানো না। খালা কবিতার মুখ বন্ধ করার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই আমি তাকে থামালাম। খালাকে জিজ্ঞেস করলাম, কবিতা যা বলছে সেটা কি সত্য? খালা মাথা নিচু করে চুপ করে রইলেন, কিছু বলতে পারলেন না। আমি বললাম, খালা আপনি জানেন এসব দেখে কবিতা কতটা প্রভাবিত হয়েছে। আমি এই বাড়িতে আসার পর একবার নয় একাধিকবার কবিতাকে আমার পকেট থেকে টাকা নিতে দেখেছি। আপনারা এমন আচরণ করলে কবিতাও আপনার সাথে তা শিখবে। এখন সময় এসেছে তাকে সঠিক পথ দেখানোর। খালা কবিতার দিকে তাকিয়ে বলেন, কবিতা আমাকে ক্ষমা করো, আমি আজ থেকে চাকরি আর ম্যানেজারের সাথে সম্পর্ক ছেড়ে দেব। কবিতা বলল, মা আমি ইচ্ছে করে এসব করছি যাতে আপনি এই পথ ছেড়ে দেন। কুণাল দাদাভাইয়ের সামনে সব বলার কারণও ছিল। কবিতা ও আমি মিলে খালাকে তার ভুলের কথা বোঝালাম। খালা আমাদের কথা মেনে নিলেন এবং খালুর সাথে শহরের বড় বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলেন। খালু ছোটো বাড়িটি ছেলে বড় বাড়িতে স্থানান্তরের কথা বলার পর খালা ও কবিতা দুজনেই খুশি হলেন এবং আমাকে ধন্যবাদ দিলেন। সেদিন থেকে খালু নিজের অতিরিক্ত সাশ্রয়ী মনোভাব করিয়ে দিলেন। এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায়, পরিবারের মানুষদের খুশি রাখা, ভালোবাসা ও যত্ন দেওয়া প্রয়োজন। যদি কারো সাশ্রয়ী মনোভাব মাত্রা বাড়িয়ে যায় বা ছড়িয়ে যায়, তবে পরিবারের সদস্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পরিবারের সমস্যা এলে তা নিয়ে খোলামেলা আলোচনা করলে সমাধানের পথ খুলে যায়। তো বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।